Meet with my favorite, Psyche, the black mamba. Do you হাউ ডু ইউ লাইক ইট দের ব্যাটারি? নিঃশ্বাস আটকে রেখেছে মাহি, সর্বাঙ্গ কাঁপছে রীতিমতো। গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না তার, চোখ মুখ খিচে রেখেছে কোনো রকম। ক্ষুদ্র দেহটা এক প্রকার দুমড়ে মুচড়ে যাচ্ছে অমর দৈত্যাকার সাপের বাঁধনে। সাপটা ধীরে ধীরে আরো পেঁচিয়ে যাচ্ছে সপ্তদর্শীকে। নীলচে সবুজ চোখগুলো কেমন চকচক করছে তার পানে তাকিয়ে। মাহি ভুলেও চোখ খুলে তাকালো না। শরীরের অসহ্য যন্ত্রণায় কোপো কাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বহু কষ্টে আওড়ালো, আমি মরে যাচ্ছি, প্লিজ এর হাত থেকে আমায় বাঁচান। ডিভানে গা ছড়িয়ে বসে আছে মুগ্ধ। ঘাটটা সামান্য কাত করে কুদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। এক হাত তার তুলে রাখা ডিভানের গায়ে। উন্মুক্ত বক্ষে চিপচিপে তরলের উপস্থিতি স্পষ্ট। নাভি কোমলের নিম্নভাগে ঢিলে ঢালা ট্রাউজারের বাঁধন। ছেলেটা কেমন একদৃষ্টে তাকিয়ে রইল ক্ষণ। আচানক ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমে গলায় শুধালো, আমার কাছে সাহায্য চাইছিস কেন বান্দির মেয়ে? তোর না হওয়া নাগরকে ডাক এবার, ডেকে বল তোকে সাহায্য করতে। অস্থির মাহি, দুর্বল পা দুটো শিরশির করছে পিচ্ছিল শিরশিপের সংস্পর্শে এসে। সাপটা কেমন হিসিয়ে তার শরীর বেয়ে উঠেছে। গা ভর্তি তরলের উপস্থিতিতে শিরশিপের বোধ হয় বড্ড আরাম লাগছে গা বইতে। শিরশিপের মোটা মাথাটা যেই না মাহির গলা অব্দি উঠে এসেছে অমনি বেচারির গা গুলিয়ে ওঠে কেমন। চোখ মুখ কুচে রেখে সপ্তদর্শী হরহরিয়ে বলে ওঠে, প্লিজ একে নামান আমার গা থেকে। আমি বলছি কে আমায় সাহায্য করেছে, প্লিজ একে নামান। রয়ে শুয়ে নড়ে চড়ে বসলো মুগ্ধ। পা দুটো আগের ন্যায় ছড়িয়ে রেখে কপাল গোছালো পরক্ষণে। চোখে মুখে একরাশ কঠিন ভাবসাব ফুটিয়ে গমগমে গলায় শুধালো, নাম বল। ভয়াত্ম মাহি ক্ষণে ক্ষণে ঢক গেলে আমতা আমতা করে বলে উঠল, সসিড। সিডের সাথে আমি পালিয়েছিলাম। তক্ষুনি মুখাবয়ে পরিবর্তন নামলো কঠিন মানবের। এতক্ষণে রাগী ভাবসাব সরে গিয়ে এবার সেটায় ভর করলো প্রবল হিংস্রতা। চোয়ালের পেশি শক্ত হলো যুবকের। বাদামি চোখ দুটোতে লেপটে গেল আগুন। মাফিয়া মনস্টার কেমন কটমট করতে করতে হাত উঁচিয়ে ঘাট ধরতে লাগলো নিজে। চোখ দুটো বুজে রেখে কটমটিয়ে আওড়ালো, আই জাস্ট হেট লায়ার্স, আই জাস্ট ফাকিং হেট দ্যাম। তরিন্দ চোখ খুলল মাহি। আর অমনি তার চোখাচোখি হলো ব্ল্যাক ম্যাম্বার সবুজ চোখ দুটোর সঙ্গে। তৎক্ষণাৎ আত্মচিৎকারে ফেটে পড়ে মাহি আতঙ্কে কাঁপতে কাঁপতে বেচারি পা গুটিয়ে বসে পড়ে মেঝেতে। কান্নার বেগ বাড়ছে তার, গলা দিয়ে শব্দ বেরোনোর কায়দা নেই মোটেও। ওদিকে মুগ্ধ এবার চট করে উঠে দাঁড়িয়ে বসা ছেড়ে শক্ত মুখের আদলে কটমট করতে করতে এগিয়ে আসে মাহির মুখপানে। পরনের ট্রাউজার প্যান্টটা সামান্য উঁচিয়ে মহাশয় এক হাঁটু ঠেকালেন মেঝের সঙ্গে। তারপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই কাঁপতে থাকা মাহির তালুর চুলগুলো আচমকা চেপে ধরে শক্ত হাতে। মাহির ঠোঁট কামড়ে ধরল তৎক্ষণাৎ। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট বেরিয়ে আসছে তার আর্তনাদ। সেদিকে থোড়াই খেয়াল করছে মুগ্ধ। সে উল্টো দাঁত কিরমির করতে করতে আওড়ালো, ইউ বিচ, হাউ ডেয়ার ইউ লাই টু মি। যেখানে আমার নাম শুনলে মানুষ প্যান্ট ভিজিয়ে ফেলে, সেখানে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তোর মতো একটা স্লাট মিথ্যে বলে কিভাবে? হোয়াট দ্য হ্যাল ডিড ইউ গেট সো মাচ ডেয়ার ফ্রম? থমকায় মাহি এক মুহূর্তের জন্য। নিজের সকল কষ্ট ভুলে বেমালুম ভুলে গিয়ে ছলছল চোখে তাকালো মুগ্ধের পানে। খানিকক্ষণ স্থবির থেকে আচমকা মুখবয় শক্ত হলো সপ্তদর্শীর। চোখে মুখে স্পষ্ট লেপটে গেল অদৃশ্যর আগুন। নরম চোয়ালখানা তার শক্ত হলো পরক্ষণে। নিঃশ্বাসের গতিবেগ বাড়ল বেশ। আচমকা নিচের অগ্নিদৃষ্টি যুগল মুগ্ধের বাদামি চোখ দুটোতে তাক করেছে সপ্তদর্শী। এখন আর ভয় লাগছে না তার, ভেতরটা ফেটে যাচ্ছে রাগে। নিজ আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় হিংস্র বাঘিনীর ন্যায় গর্জন তুলল মাহি, দাঁতে দাঁত চেপে আওড়ালো, ডোন্ট ইউ ডেয়ার টু কল মি আ স্লাট মিস্টার অধীর রায়। আম ইনোসেন্ট, ডু ইউ হেয়ার দ্যাট মাফিয়া বিস্ট? আম ইনোসেন্ট। সেদিন সিট আমাকে ছুঁয়েও দেখেনি, না করেছে আমার সাথে খারাপ কিছু। আই ওয়াজ পিওর বিফোর, আই এম স্টিল পিওর অ্যান্ড অলওয়েজ রিমান পিওর। ইউ গেট দ্যাট? এক দৃষ্টিতে মেয়েটার অগ্নিমূর্তির ন্যায় মুখভয় পানে তাকিয়ে আছে মাফিয়া মনস্টার। চোখে মুখে এক অদ্ভুত কুটিলতা তার। চোখের কোণে ঝুলছে কুর হাসির রেখা। সুদর্শন যুবক তক্ষুনি নিজের পিয়াংসিং করা ঠোঁটখানা আলতো করে চেপে ধরল দাঁতের সাহায্যে। খানিকক্ষণ শেলাস্যত ইঙ্গিতে হাসলো সে। পরক্ষণে মুখাবয়ে একরাশ নাটকীয় ভাব ফুটিয়ে আওড়ালো, উফ, হোয়াট অ্যান অ্যাটিটিউড বিচ, আম মেল্টিং।
নাকার পাটা ফুটল মাহির, দাঁত হলো কটমট। এদিকে সাইকি নিজের জোর বাড়াচ্ছে, মেয়েটাকে আরেকটু চেপে ধরে নিজের শরীর দিয়ে। মাহি বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল ফের, ব্যথাতুর ভাবে স্পষ্ট তার মুখে। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটার পানে, তার ভাবভঙ্গিমায় একরাশ রহস্য। সে একটুখানি এগিয়ে এসে আচমকা শক্ত থাবায় চেপে ধরল মাহির নরম চোয়াল। মাহি কাতরালো না এবার, হিংস্র বাঘিনীর ন্যায় চোখ তুলে ফোঁস ফোঁস করছে কেমন। মুগ্ধ তাচ্ছিল্য হাসলো, হাতের জোর বাড়িয়ে মাহির নরম মুখখানা নিজের শক্ত মুখের বেশ খানিকটা নিকটে এগিয়ে এনে কুটিল কণ্ঠে হিসিয়ে পড়ল, গলার আওয়াজ নামিয়ে কথা বল জানোয়ারের বাচ্চা। বাই দ্য হেল, আই নো ইউ আর স্টিল ভার্জিন পিচ, অ্যান্ড আই অলসো নো দ্যাট সেদিন তোর আর সিডের মধ্যে কিচ্ছু হয়নি। কপাল গোছায় মাহি, চোখে মুখে সন্দিগ্ধ ভাব স্পষ্ট, নরম তুলতুলে ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে তার, বোধহয় বলতে চাইছে কিছু। মুগ্ধ ঠিক বুঝলো মেয়েটার উদ্বেগ, হাতের জোর বাড়িয়ে ঠোঁট পিষে ফের আওলালো। সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার, সেখানে সেকেন্ড হ্যান্ড শিকার হলি শিট। সেদিন যদি সত্যি সত্যি সিড তোর সাথে কিছু করে থাকতো, তাহলে সিডের সাথে তোকেও সেদিনই কবরে পাঠাতাম। সিরিয়াসলি বলছি, আমার শিকার মানে সে আমার ব্যক্তিগত প্রপার্টি, যাকে ভোগ করা, মারা কিংবা প্যাম্পার করার অধিকার কেবল আমার। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। নো ওয়ান মিনস নো ওয়ান। বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে। আমি কিন্তু এমনি এমনি রাশিয়ার টপ 30 ডক্টরকে আমার প্যালেসে আনিনি। বাকিটুকু বলার প্রয়োজনীয়তা বোধ করেনি মনস্টার। সেফ ঠোঁটের কোণে ফুটল শেলাস্বত ইঙ্গিত। সপ্তদোষী বুঝে গেল যা বোঝার, লোকটা তবে আগেই ডক্টর দিয়ে তাকে পরীক্ষা করে বসে আছে। সপ্তদোষীর কাজল দেখে চোখ দুটোর কোণে অশ্রু জমল বেশ, নাকের পাটাটা লাল হয়ে গেছে কেমন, গাল দুটোতে ঈষৎ রক্তভাব স্পষ্ট। সে বহু কষ্টে চোয়াল নাড়ালো কোনো রকমে, মনের কোণে উৎপাতিত হওয়া প্রশ্নটুকু জিভের ডগায় এনে আওড়ালো, তাহলে বারবার আমাকে স্লাট ডাকেন কেন, যখন জানেন আমি স্লাট নই? এবারেও কুড় হাসলো মুগ্ধ, এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। পরক্ষণে শটান ভাবে দাঁড়িয়ে দুহাত গুজলো পকেটে, ভীষণ দাম্ভিকতার সাথে ডিভানের দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এখন হোসনি, তবে আর কয়েকদিন পর ঠিকই হবি। কেননা তোকে তো এখানে আনাই হয়েছে স্লাট বানানোর জন্য, মনস্টারের প্রাইভেট স্লাট। বাট ইউ নো হোয়াট? থামে রুদ্ধ মানব, উল্টো ঘুরে ধপ করে গায়ে এলিয়ে দিল ডিভানের গায়ে, পায়ের উপর পা তুলে দু হাত বুকের কাছে বাঁধল যুবক। চোয়াল শক্ত করে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, যেখানে তোর মতো বান্দির মেয়ের দিকে তাকালে আমার বমি আসে, সেখানে তোকে নিজের রক্ষিতা বানাতে কেমন রুচিতে বাঁধছে। অনেস্টলি স্পিকিং, আমার স্লাট হওয়া তো দূরের কথা, আমার বেডের ধারে কাছে যাবার যোগ্যতাও তোর নেই। দ্যাটস হোয়াই ইউ আর স্টিল ভার্জিন। ঘাড় ঝুঁকিয়েছে সপ্তদোষী, অপমানে লালচে হয়ে গেছে মুখ, চোখের কোটর বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে নোনা জল। এখন আর সাপের ভয় হচ্ছে না তার, বুকটা খান খান হয়ে যাচ্ছে রাগে দুঃখে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির নতমুখ পানে। খানিকক্ষণ ঠায় তাকিয়ে থেকে আচমকা গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, নাও টেল মি, কোন বাস্টার্ড তোকে পালাতে সাহায্য করেছিল? অ্যান্ড খবরদার এবার মিথ্যা বললে তোর জিভ টিনে ছেড়ে ফেলবো। মাহি আগের ন্যায় ঝুঁকিয়ে রেখেছে মাথাটা, গলাটা বড্ড ধরেছে তার, চিৎকার করা কান্নাগুলো কেমন উপচে বেরিয়ে আসতে চাইছে গলা ছেড়ে। মাহি কোনো মতো ঢোক গিলে আটকে নিল কান্নাটুকু, মোটা কণ্ঠে কেবল বলল, সিটের সাথে। ফের চোয়াল শক্ত হলো মুগ্ধের, কটমট হলো দাঁত, অগ্নিদৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে দুলাফে চলে এলো ফের। আচমকা ঝুঁকে এসে শক্ত থাবায় মাহির গলা চেপে ধরে হুঙ্কার ছুড়ে আওলালো, এই তোর ভয় লাগে না আমায়? এই জানোয়ার, উত্তর দে, মরার খুব শখ জেগেছে তোর? বারবার মিথ্যা বলছিস কেন? যার মাথা আমি নিজ হাতে শরীর থেকে আলাদা করেছি, তার সাথে তুই পালালি কিভাবে? আমায় পাগল মনে করেছিস তুই? মুখ কুচকে রেখেছে মাহি, দাঁতে দাঁত লেগে যাচ্ছে নিঃশ্বাস না টানার কষ্টে। বেচারি ছলছল চোখে তাকায় কোনো মতে, আকুল গলায় থেমে থেমে ফের বলে, সত্যি বলছি, ওটা সিট ছিল, আমি ওর সাথে। কথাটা বলতে বলতে চোখ মুদে আসছে মাহির, একদিকে ক্ষুদ্র দেহটা সাপ পেছন, আরেকদিকে গলা চেপে রেখেছে মনস্টার। বেচারি থোড়ায় নিঃশ্বাস নিতে পারছে। মুগ্ধের হঠাৎ কি হলো কে জানে, সে কেমন থমকে গিয়েছে মাহির ছলছল চোখ পানে তাকিয়ে থেকে। আশ্চর্য, মেয়েটার চোখ থেকে আজ দৃষ্টি সরাতে পারছে না কেন সে? বেয়াদব চোখ দুটো দেখছি ভারী অবাধ্যতা করছে আজ, শুনছে না দ্য গ্রেট রুশদি কিং ওরফে মনস্টারের কথা।
তারা কেমন একদৃষ্টিতে তাকিয়েছে মেয়েটার নিখাত চোখ দুটোতে। সপ্তদর্শীর চোখ দুটোর ভাষা আজ বড্ড স্পষ্ট মনস্টারের নিকট। তারা জানাচ্ছে সপ্তদর্শীর কথা সত্যি। নির্দয় মানবের হাতের বাঁধন ঢিলে হচ্ছে ক্রমশ। প্রায় জ্ঞানহীন মাহি ঢুলছে বেশ। সৌজন্য বোধহীন যুবক আগ বাড়িয়ে ধরল না মেয়েটাকে। ধরলে যদি জাত যায়। এদিকে বেচারা মাহি ঢুলতে ঢুলতে আচমকা পড়ে গেল মেঝেতে। চোখ দুটো তার পুরোপুরি বন্ধ হলো এবার। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে আছে সম্মুখে, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে কেমন। কপাল গুটিয়ে রাখা তার মুখটা বড্ড কঠিন। সে চোয়াল নাড়িয়ে গর্জে পড়ল, লিভ হার সাইকো। সাপও কি কথা বোঝে মানুষের, তাও আবার অমন হিংস্র ব্ল্যাক মাম্বা? বোঝে হয়তো। এই যে অত বড় দৈত্যকার ব্ল্যাক মাম্বাটি মনস্টারের হুকুম শোনা মাত্রই ধীরে ধীরে সপ্তদর্শীর গলা গা থেকে কেমন আলগা হতে লাগলো। সময়ের কাঁটাটা বোধ হয় মিনিট তিনেক পার হয়ে পড়েছে। আর অমনি সাইকি নিজের জোরালো বাঁধন থেকে পুরোপুরি উন্মুক্ত করলো সপ্তদর্শীকে। মনস্টার নীরব পায়ে এগিয়ে গিয়ে বসলো ডিভানে। পিয়াংসিং করা ভুরুদয় গুটিয়ে রেখে সন্দিগ্ধ দৃষ্টিতাক করে রাখলো অচেতন মাহির পানে। পাশেই গোল গোল করে শরীর গুটিয়ে রেখেছে সাইকি। তুলেছে ফনা। কঠিন মানব হালকা এগিয়ে এসে সামনের টেবিলের উপর পড়ে থাকা সিগারের প্যাকেট থেকে একখানা সিগার তুলে ঠোঁটের কোণের ফাঁকে গুজলো। পরক্ষণে প্যাকেটের পাশ থেকে লাইটার তুলে সিগারের শেষ ভাগে আগুন জ্বালিয়ে শুকটান বসালো জোরালো ভাবে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রেখে ডান হাতের বৃদ্ধা এবং মধ্যমার ঘর্ষণে খানিক চুটকি বাজিয়ে আহ্বান জানালো সাইকিকে। আর অমনি সাইকি কেমন গা নাচিয়ে মেঝেতে ভর দিয়ে এগোতে লাগলো মুগ্ধর দিকে। মিনিট দুয়েকের মধ্যে দৈত্যকার সাপটি যুবকের শরীর বেয়ে উঠতে উঠতে উঠে গেল ঘাড়ে। কি ভয়ানক দৃশ্য এটেছে দুজন। বলিষ্ঠ দেখে হিংস্র এক যুবক গা ছড়িয়ে বসে আছে আরামসে। মুখমণ্ডলের চারপাশে ধুমায়িত তার। ঘাড়ে ঝুলছে ব্ল্যাক মাম্বা। দূর থেকে এহেন দৃশ্য এক ঝলক দেখলে যে কেউ জ্ঞান হারাবে নিশ্চিত। অথচ যুবক কি সুন্দর ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে বসে আছে দেখো। গায়ে থাকা তরলে সাপটা বড্ড আরামে ছুটছে এদিক ওদিক। শত হলেও পোষা পানি আরাম বলে কথা। এ নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেয় না মাফিয়া বস। সে কেমন এক নাগারে সিগার ফুঁকছে মেয়েটার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে। কপাল গোটানো তার, মুখখানা বড় শক্ত। সে কেমন বিড়বিড় করে আওড়ালো, তোকে আজ হুট করে অমন বিশ্বাস করতে ইচ্ছে করছে কেন চাশমিশ? যেখানে এসব বিশ্বাস অবিশ্বাস অ্যান্ড অল দোজ ফাকিং ক্রাইটেরিয়া আর নট ইন মাই নেচার। যেখানে সেখানে আজ কেন ইচ্ছে করছে বিশ্বাস করতে? কেন ইচ্ছে করছে? উত্তর পেল না রুদ্ধ মানব। কপালের ভাঁজ গাঢ় করলো পরক্ষণে। এসব বিশ্বাস অবিশ্বাসের কপটতায় পড়তে চায় না সে। তার ব্যক্তিত্বে ওসব বিশ্বাস করাটা খুব একটা মানায়ও না। তারপরও আজ হঠাৎ মনটার কি হলো কে জানে। সে কেমন উঠে পড়ে লেগেছে মেয়েটাকে বিশ্বাস করতে। মনে রেখেন দোলাচলে বড্ড বিরক্ত মাফিয়া মনস্টার। বিরক্তিতে কয়েক টানে শেষ করে ফেললো গোটা 4-5টে মোটা সিগার। না, তাতেও স্বস্তি পাচ্ছে না সে। মেয়েটার সামনে থাকলে স্বস্তি থোড়াই মিলবে তার। মুগ্ধ তক্ষুনি উঠে দাঁড়ায় বসা ছেড়ে। কাঁধে তখনও সাইকি। তাকে নিয়ে হাঁটা ধরল মনস্টার। কয়েক কদম এগোতেই সাইকি হঠাৎ ফনা তুলল মাহিকে দেখে। তা দেখে তক্ষুনি হিংস্র সাপটার গলা চেপে ধরল মনস্টার। ক্ষিপ্ততায় দাঁতে দাঁত চেপে আওড়ালো, হুশ, শি ইজ মাইন। ওর দিকে ফনা তুলে নিজের জীবনটা অকালে শেষ করিস না। তোর খাবার দিচ্ছি, চল। কথাটা থোড়াই বুঝলো বোবা বানি, শুধু শান্ত হলো মনস্টারের হুকুমে। মুগ্ধ আর দৃষ্টিতে এক পলক তাকালো মাহির দিকে। কপাল গুছিয়ে নিজে অজান্তেই সন্ধিহান ভঙ্গিমায় বিড়বিড়ালো, শি ইজ রিয়েলি মাইন। দুর্বল কদমে হাঁটছে অ্যাডউইন। ডান হাতে ভর দিয়ে রেখেছে আফ্রিকান গার্ডের কাঁধে, বাম হাতে চেপে ধরে রেখেছে পেট। যুবকের মুখখানায় সে কি ব্যথাতুর ছাপ। প্রশস্ত করিডোর দিয়ে কয়েক কদম এগোতেই হঠাৎ দেখা মিলল মিলার। মেয়েটা কোথা থেকে যে অমন দৌড়ে এলো কে জানে। এসেই দুহাত হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে কেমন। অ্যাডউইন বিরক্ত হলো। তিতে বিরক্ত কণ্ঠে দাঁত খিচে বলল, অমন ছাগলের মতো জিভ বার করে হাঁপানোর জন্য আর কোনো জায়গা পাওনি গুপুয়া গুলু পায়া? ঘুরে ফিরে আমার সামনে এসে হাঁপানোর মানেটা কি? তক্ষুনি শটান হয়ে দাঁড়ায় মিলা। খানিকটা ঢোক গিলে বিচলিত দৃষ্টিতে আপদ মস্তক পরখ করলো এডুইনকে। পরক্ষণে কেমন মিনমিনিয়ে বলল, আপনার এই অবস্থা কিভাবে হলো এডুইন? কে মারলো আপনাকে এভাবে? আর মুনলাইট, ওকে খুঁজে পেয়েছেন তো? চোয়াল শক্ত করলো এডুইন। কপাল কুঁচকে বোঝালো, কণ্ঠে প্রতিউত্তর করলো, তা জেনে তুমি কি করবে? নাকি আবারও মন বাটকে পালাতে সাহায্য করবে? কোনটা? হতবাক মিলা।
অসহায় চোখে তাকিয়ে রইল কেমন। এডুইন বেশ বিরক্ত, তার বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে কণ্ঠে একরাশ অপরাধিত্ব ফুটিয়ে আওড়ালো, বিশ্বাস করুন অ্যাডিন, আমি মুনলাইটকে মোটেও সাহায্য করিনি পালাতে। ও তো আমায় ধোকা। বাকিটা জিভ খসিয়ে বেরোনোর আগেই শোনা গেল অ্যাডুইনের বিরাট ধমক, শাট ইওর মাউথ। কি করেছো না করেছো তার জবাবদিহিতা আমায় না, বরং খোদ মনস্টারকে দিও। নাও গেট লস্ট ফ্রম মাই আইসাইট। এহেন বিরাট ধমকে কেঁপে ওঠে তরুণীর ক্ষুদ্র বদন। চোখ দুটো মুহূর্তে চিকচিক করে উঠল বুঝি। অ্যাডয়েন মুখ ঘুরালো অন্যত্র, গমগমে গলায় ফের বলল, মুভ। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার ইচ্ছে থাকলে অন্য কোথাও গিয়ে দাঁড়াও, যাও। এবারের ধমকে উঠল অ্যাডয়েন। নদমুখী মিলা তক্ষুনি সরে দাঁড়ায়, পথ ছাড়ে। অ্যাডউইন কেমন গম্ভীর মুখে গার্ডকে ধরে ধরে পা বাড়ালো সম্মুখে। বেশ কিছুটা পথ অতিক্রম করতেই সামনে থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলেন আরেকজন গার্ড। বেচারা এসে কেমন জরুরি তরবে বলল, অ্যাডউইন মনস্টার ইজ কলিং ইউ, হি ইজ ইন দ্য পেন্ট হাউস। গম্ভীর মুখে কথাটা শুনলো অ্যাডউইন। গার্ডের বলা শেষ হতে গমগমে গলায় প্রতি উত্তর করলো, যাও, আমি আসছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এডুইন। গার্ডের কাঁধে ভর দিয়ে কোনো রকমে এসে দাঁড়ালো ব্ল্যাক চেম্বারের সম্মুখে। ভেতরে ঢুকতে কেমন ভয় ভয় করছে তার। এক পা এগোতে গেলে দু কদম পিছিয়ে যাচ্ছে আপনা আপনি। এডুইন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পাশ থেকে গার্ড তখন চাপা স্বরে বলে উঠল, ভেতরে যাবেন না এডুইন? দাঁত খিচে এডুইন তিতে বিরক্ত হয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে, চিবিয়ে চিবিয়ে নিচু কণ্ঠে আওড়ালো, এতটা পথ যেহেতু এসেছে ভেতরে তো যাবই, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যাও, তুমি তোমার কাজে যাও, বাকিটা আমি ম্যানেজ করে নিব। ভরকালেন গার্ড। তার এতটুকু কথায় অমন রিয়াক্ট করার কি আছে, তাই হয়তো ভাবছেন বেচারা। সে কেমন ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকতে অ্যাডউইন দিল আরেক ধমক, কি হলো, যাও। তখনই হকচকিয়ে ওঠে গার্ড, হড়বড়িয়ে কদম পেছায় কোনো মতো। এদিকে এডউইন ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে কোনো রকম। বুকের পাটা ফুলিয়ে লম্বা এক শ্বাস টেনে বেচারা দেয়াল ধরে ধরে ঢুকলো ব্ল্যাক চেম্বারে। ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছে আবৃত হলো অ্যাডউইনের। আলো আধারে ছেয়ে থাকা বিশাল আকৃতির ঘরটায় কেমন গা ছমছমে পরিবেশ। অদূরে বিশালাকার সিংহাসনে বসে আছে মনস্টার, পায়ের উপর পা তুলে রাজার ন্যায় সিগার ফুঁকছে কেমন। তার সামনেই মেঝেতে পড়ে আছে সাইকি, মাংস জাতীয় গিলছে কিছু। দৈত্যকার সাপটার পেটটা কেমন ফুলে ফেপে একাকার। অ্যাডউইন ফাঁপা ঢোক গিলল বুঝি। সাইকিকে বড্ড ভয় তার। সে ভুলেও সাইকির আশেপাশে থাকে না। তবে আজ যে না চাইতেও সাইকির সামনে আসতে হলো তাকে। অ্যাডউইন তড়িৎ নজর ঝুঁকালো, ভয়াত্ম ঢোক গিলে মিনমিনিয়ে বলল, হ্যালো মনস্টার। প্রতি উত্তর আসেনি এখনো। অ্যাডউইন অপেক্ষায়িত। চুপচাপ দাঁড়িয়ে থাকতে টের পেল মনস্টারের দাম্ভিক কদমের। সিংহাসন ছেড়ে নামছেন তিনি। কিছুটা এগিয়ে এসে ঝুঁকে বসলো সাইকির সম্মুখে। গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, সিদ নাকি এখনো বেঁচে আছে? তক্ষুনি ঝটকা খেলে অ্যাডউইন, নজর উঁচানোর সাহস নেই তার। তবুও হতভম্ব কণ্ঠে জবাব দিল, এটা কি করে সম্ভব মনস্টার? আপনি নিজ হাতে ওর মাথা আলাদা করেছেন। কিছুক্ষণ মৌন রইল মনস্টার। সময় সেকেন্ড খানিক পেরোতেই ফের ভাবলেশীন কণ্ঠে বলল, বাট ওই বান্দির মেয়ে বলছে সে নাকি সিডের সাথে পালিয়েছিল। এবার বল কোনটা সম্ভব? বড্ড দোটানায় পড়ল অ্যাডউইন। যাকে নিজ চোখের সামনে মৃত দেখলো তার সাথে কেউ কি করে পালাবে? এটা তো নির্ঘাত মিথ্যা কথা। অ্যাডউইন গম্ভীর হলো এ পর্যায়ে। মাথাটা থায় নুইয়ে রেখে গুরু গম্ভীর কণ্ঠে বলল, মনস্টার, সিটের বেঁচে থাকা অসম্ভব। সেখানে ও কাউকে নিয়ে পালাবে সেটাও অসম্ভব। সো আই থিঙ্ক উনি মিথ্যে বলছেন। কথাটা শেষ করে মুহূর্তখানিক দাঁড়িয়ে রইল অ্যাডউইন। তবে এর পরপরই ঘটলো আরেক কাণ্ড। তখনই এক হিংস্র লাথি এসে আচমকা তার বুক বরাবর আছড়ে পড়ল সজোরে। মুহূর্তে কয়েক কদম পেছনে ছিটকে পড়ল অ্যাডউইন। এহেন অতর্কিত আক্রমণে কিছু বুঝে ওঠার আগে যুবকের চুল খামচে ধরল যুবক। এক ঝটকায় অ্যাডউইনের নতমুখটা সামান্য উঁচিয়ে চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, জাস্ট হোল্ড ইউর টাং বাস্টার্ড। আমার চাশমিশ বোকা হতে পারে বাট মিথ্যাবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কথা বলার আগে জিহ্বায় লাগাম টানবি, আদারওয়াইজ আমি তোর জীবনের লাগাম টেনে দেবো একেবারের জন্য। ব্যথায় কুঁচকে গেছে অ্যাডউইনের গম্ভীর মুখ। দু হাত পেটে চেপে রেখে গোঙাচ্ছে বেচারা। ফর্সা মুখের আদলে লেপ্টে আছে লালাভ আবরণ। মাথা ভর্তি লালচে সোনালি চুলগুলো এখনো মনস্টারের শক্তপোক্ত হাতের মুঠোয় পিষ্ট হচ্ছে। আহত যুবকের চোখ দুটো
কুঁচকে রাখা, কর্ণকুহরে ভেসে আসছে মনস্টারের দাঁত কটমটানো শব্দ। ভয়ার্ত যুবক ঢোক গিলছে ক্ষণে ক্ষণে, মুখে থাকা কঠিন মানব ক্রমশ নিজের হিতাহিত জ্ঞান হারাচ্ছে। ফর্সা মুখখানার সে কি রাগী ভাবসাব, মসৃণ ললাটে উল্টে পাল্টে আসতে পড়ছে মাথা ভর্তি সিল্কি বাদামি চুলগুলো। আজ কোনো উদ্দেশ্যে যুবকের ওলফ কাট দেওয়া চুলগুলো অমন ছাড়া পেয়েছে কে জানে। তারা কি সুন্দর বেপরোয়া ভঙ্গিতে ঘাড় ছুঁয়ে যাচ্ছে দৃঢ় মানবের। মুগ্ধ হিসহিসিয়ে যাচ্ছে। শক্ত হাতে অ্যাডুইনের মাথাটা আরেকটু ঝাঁকিয়ে উঠলো কেমন। বেচারা অ্যাডুইন এবারেও চোখ খুলল না। চোখ খুললেই থোড়ায় চোখাচোখি করবে মনস্টারের সঙ্গে। এদিকে নাক দিয়ে সাপের ন্যায় ফুসফুস শব্দ তুলছে মুগ্ধ। চিবিয়ে চিবিয়ে ফের বলল, ওকে নিয়ে তুই কথা বলার কে, এই অ্যাসহল? হু দ্য ফাক ইউ আর টু টক অ্যাবাউট হার? জিভটা খুব বেশি লকলক করছে নাকি তোর? তাহলে তো কেটে দেওয়া উচিত। আঁতকে উঠল এতই। তরিত পেট থেকে হাত সরিয়ে এনে মুখের সামনে হাত জোর করলো বেচারা। চোখ দুটো ঠায় বুজে রেখে ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়েছে। এ জীবনে শিক্ষা থাকলে আর কখনো ওনাকে। কথাটা জিভ খসে বেরোলো মাত্র, আর অমনি বেচারা অ্যাডুইনের খোঁচা খোঁচা ডান গালটায় সাপটে বসলো এক চর। চরের তীব্রতায় গাল বেঁকে গেল অ্যাডুইনের। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টে বেরোলো ব্যথাতুর শব্দ। এর মধ্যে এক হিংস্র থাবা এসে চট করে চেপে ধরে অ্যাডুইনের চোয়াল। কর্ণকুহর ছেদ দিয়ে ঢুকলো মনস্টারের দাঁত কিরমির কণ্ঠ, খবরদার ওর প্রসঙ্গে জিভের আগায় আনবি না। ওকে উনি, তিনি, সে ইত্যাদি সম্বোধন করা তো দূর, ওর কথা মাথায় আনলেও তোর শরীর থেকে গর্দানটা আলাদা করে দিতে 2 সেকেন্ডও ভাববো না আমি। মাইন্ড ইট। বুঝলো অ্যাডুইন। তড়িঘড়ি করে মাথা ঝাঁকালো উপর নিচ। বাদামি চোখ দুটো কিনখরত কটমট করে তাকিয়ে রইল তার পানে। পারছে না এক্ষুনি অ্যাডুইনকে কাঁচা গিলে ফেলে। তবে মানুষ বিধায় থেমে রইলেন মনস্টার। ফোঁস করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল অ্যাডুইনের চোয়াল। পরক্ষণে রয়ে শুয়ে শীত দ্বারা সোজা করে দাঁড়ালেন মনস্টার। বা হাতের কবজিতে বেঁধে রাখা হেয়ার ব্যান্ডটা তক্ষুনি একটানে খুলে এনে মাথার এলোমেলো চুলগুলোকে কোনো মতে বাঁধতে উদ্যত হলো সে। কপালে গোটাকতক ভাঁজ স্পষ্ট তার। শক্ত চোয়ালে আনমনে বিড়বিড় করছে কি যেন। দক্ষ হাতে কায়দা করে গার্ড দিচ্ছে অত সুন্দর চুলগুলোতে। তবে গার্ড দেওয়ার এক পর্যায়ে অচমকা স্থবির হলো মুগ্ধ। ব্যস্ত হাত দুটো তার আচমকা থেমে গেল মাঝপথে। মস্তিষ্কটা হঠাৎ করে বেজে উঠল কেন যেন। এতক্ষণে উপচে পড়া রাগটায় বুঝে এক পলসা বৃষ্টি নামলো মুহূর্তে। বিচক্ষণী মস্তিষ্ক হুট করেই সচল হলো ফের। কান দুটোতে ঝা ঝা করে উঠল তার বলা কিছুক্ষণ আগের কথাটা, আমার চাশমিশ। থমকায় মুগ্ধ। হতবিহ্বলের ন্যায় মেঝেতে তাক করলো হতবাক দৃষ্টি। কপালের চামড়ায় আরো কিছুটা গুটিয়ে নিয়ে যুবক মনে মনে নিজেকে শাসিয়ে আওড়ালো, আমি এটা কি বললাম? আমি ওই বান্দির মেয়েকে আমার চাশমিশ বললাম কেন? কি বললাম আমি? হোয়াট দ্য ফাক ইজ হ্যাপেনিং টু মি? ওই বান্দির মেয়ে আবার আমার হলো কবে থেকে? ও জাস্ট 6 মাসের রক্ষিতা আমার। জাস্ট আ ফাকিং রক্ষিতা, নাথিং এলস। নিজেকে বড় সান্ত্বনা দিয়ে যাচ্ছে মাফিয়া মনস্টার। ভিতরে ভিতরে ফেটে যাচ্ছে নিজ উদ্ভট কর্মে। মাথার তালুটা জ্বলে যাচ্ছে রাগে। সে কেমন গজগজ করতে করতে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই তার দৃষ্টি থমকানো আহত অ্যাডুইনের পানে। তক্ষুনি চোয়াল শক্ত হলো মুগ্ধের। চোখাচোখি লেপটে গেল একরাশ বিরক্তির সাপ। মনের কোণে আচানক উৎপাথিত হলো একরাশ প্রশ্ন সংখ্যা। সে কি অ্যাডুইনকে মারলো? কিন্তু কেন মারলো? মেয়েটাকে সামান্য মিথ্যাবাদী বলায় ভাবতে ভাবতে দাঁতে দাঁত চাপলো মুগ্ধ। শক্ত হাতে ঘাড়ের পাশ ডলতে ডলতে আলগোছে এক হাত উঁচিয়ে রাখলো উন্মুক্ত কোমরের উপর। অতঃপর পায়ের গতি টেনে এনে এগোয় উবু হয়ে বসে থাকা অ্যাডুইনের নিকট। মাঝে কিছুটা দূরত্ব রেখে থামলো মুগ্ধের পাদুকা। ছেলেটা তখন হুট করে বসে থাকা অ্যাডুইনকে সদিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, ডিড আই জাস্ট হিট ইউ অ্যাডুইন? হতবিহ্বল অ্যাডুইন তক্ষুনি মাথা তুলে তাকালো সম্মুখে। এক পলক মনস্টারের আগুন চোখ দুটোর সঙ্গে চোখাচোখি হতে গা জুড়ে কপন বয়ে গেল বেচারা। সে ত্বরিত নজর নামিয়ে বসে রইল বুবার ন্যায়। এদিকে তার অমর নীরবতায় মেজাজ হারাচ্ছে মুগ্ধ। দাঁত কিরমির করে যুবক ফের ধমকে বলল, আই অ্যাম আস্কিং ইউ সামথিং, ড্যাম ইট। এহেন ধমকে আতকে উঠে এডুইন। ভয় ভয় শুকনো ঢোক গিলে ওপর নিচ মাথা নাড়াতে গিয়েও বেচারা পর মুহূর্তে শুধরে নিল নিজেকে। পান সংশয়ে না চাইতেও ভং ধরে মাথা নাড়ায় দুধারে। মুগ্ধ কপাল কুচকালো এবার। নিচের ঠোঁটখানা উপরের দাঁত দ্বারা কাটা দিয়ে চেপে ধরে পায়চারি চালালো এদিক ওদিক। মনে মনে কিছু একটা ভেবে হুট করে গমগমে গলায় আদেশ ছুড়ল, আগামী 2 ঘন্টার মধ্যে প্যালেসের সকল গার্ডদের হলরুমে নিয়ে আয় অ্যাডুইন। হকচকায় অ্যাডুইন। গুরুগম্ভীর সাজে সাজে আবির্ভূত হলো তার মুখ।
ভেতর ভেতর একরাশ প্রশ্ন জেগে উঠলেও বাইরে থেকে সে কেমন নির্লিপ্ত ভাব ধরে রেখেছে। দেখো, সময় নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ওকে মনস্টার। কথাটা শেষ হতে পিনপতন নীরবতায় ছেয়ে গেল সম্পূর্ণ কক্ষ। এদুইন ধীরে সুস্থে বসা ছেড়ে দাঁড়ানোর প্রয়াসে মত্র। এদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো পথে গটগটিয়ে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। সে যাবার সঙ্গে সঙ্গে সাইকি কেমন ফনা তুলল আচমকা। ভয়ঙ্কর সাপটার অমন ধারালো দাঁত দেখে ফের ধপ করে মেঝেতে বসে পড়ে অ্যাডুইন। বেচারা ভয় ততস্থ, দুহাত মেঝেতে ভর দিয়ে পিছিয়ে যাচ্ছে কোনো রকম। ওদিকে সাইকি ধীরে ধীরে শরীর দুলিয়ে এগোচ্ছে এবার। তা দেখে বেচারা অ্যাডুইন কেমন চেঁচিয়ে উঠল ঘর কাঁপিয়ে। ভাবা যায়, মনস্টারের ডান হাত নামক অমন বলিষ্ঠ দেখি কঠিন মানুষটাও কিনা মনস্টারের সাইকিকে দেখে ভয়ে চেঁচাচ্ছে। বেচারা অ্যাডুইন ক্ষণে ক্ষণে ঢোক গিলে দু হাতে দূর দূর করছে সাপটাকে, বলছে, হুস হুস, অন্যদিকে যা সাইকি, আমার শরীরে গোস্ত নেই, আমি মানুষটা অনেক লম্বা, গিলে হজম করতে সপ্তাহ লেগে যাবে, তাই বলছি হুস হুস দূরে যায়। বোবা পানিটি থোড়াই বুঝলো অ্যাডুইনের কথা। সে কেমন আঁকাবাঁকা শরীরে নাচিয়ে হিস হিস করে এগোচ্ছে অ্যাডুইনের দিকে। অ্যাডুইনের এবার নাজেহাল দশা, শরীরের ব্যথা ভুলিয়ে বেচারা তক্ষুনি গা ঝেড়ে উঠে দাঁড়ালো নিজ পায়ে। অতঃপর এক লাফে ঘর ছেড়ে বেরোনোর উদ্দেশ্যে খানিকটা এগোতেই পথ আটকালো সাইকি। অ্যাডুইন থমকায়। সাইকির ধারালো রক্তাক্ত দাঁতগুলোর অমন হা করে দেখে ভয়ে ফের চেঁচিয়ে ওঠে বেচারা। সাইকি ফনা তুলতেই দু হাতে তক্ষুনি চেপে ধরে নিজের মুখমণ্ডল। তবে কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও গায়ে তেমন ব্যথা অনুভূত হয় না। আঙ্গুলের ফাঁক গলিয়ে পিটপিট করে সামনে তাকায় অ্যাডুইন। পর মুহূর্তে সম্মুখের দৃশ্য দেখে চক্ষু ছানা বড়া হলো তার। দরজার কাছে শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার, দুহাত গুজে রেখেছে পকেটে। সাইকি ধীরে ধীরে তার গা বেয়ে উপরে উঠছে। হ্যাঁ, দৃশ্য দেখে গা শিরশির করে উঠলো অ্যাডুইনের। তার কেন যেন মনে হচ্ছে সাইকি মনস্টারের নয়, তার গা বেয়ে উঠছে। অ্যাডুইন নিজ ভাবনায় নিমগ্ন। ঠিক তখনই সামনে থেকে ধেয়ে আসে মুগ্ধের ঝাঁঝালো কণ্ঠ, গায়ের ব্যথা শেষ, নাও গো অন ইউর ডিউটি। ভরকায় অ্যাডুইন, তৎক্ষণাৎ হাত সরায় মুখমণ্ডল থেকে। হতবিহ্বলের ন্যায় কিঞ্চিৎক্ষণ চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে থেকে ভাবলো, মনস্টার তাহলে ইচ্ছে করে সাইকিকে আমার পেছনে লাগিয়েছিল। মানুষ আহত হলে তাকে ডাক্তারের, আর মনস্টার কিনা ডাকে সাইকিকে। হা! নিজের ভাবনায় মত্ত অ্যাডুইন। হুট করে ধ্যান ভাঙল সাইকির হিসহিসানির শব্দে। ত্বরিত বিস্ফোরিত দৃষ্টিতে মাথা তুলে সামনে তাকাতেই মুখোমুখি হলো ফনা তোলা সাইকির সাথে। সাইকিকে কেমন এগিয়ে ধরে আছে মনস্টার, মুখাবয়ে তার কুটিল হাসির ছাপ স্পষ্ট। অ্যাডুইন তৎক্ষণাৎ হকচকিয়ে দুকদম পিছিয়ে গেল। ভরকে যাওয়া কণ্ঠে মিনমিনিয়ে বলল, যাচ্ছি, যাচ্ছে মনস্টার। হড়বড়িয়ে কথাগুলো শুধিয়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর ছেড়ে পালালো অ্যাডুইন। যাবার সময় ভুলেও তাকালো না সাইকির দিকে। সে চলে যেতে মনস্টার পা বাড়ায় উল্টো পথে। প্রশস্ত করিডর দিয়ে কদম বাড়িয়ে আনমনে বিড়বিড়াচ্ছে মুগ্ধ। কাঁধের উপর সাপ ঝুলছে আর সে কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে, আওড়াচ্ছে, ইউ নো হোয়াট সাইকি, শি ইজ নো ওয়ান টু মি, নো ওয়ান মিনস নো ওয়ান, বাট ওর দিকে কেউ চোখ তুলে তাকালে কেন যেন সহ্য হয় না। আই থিঙ্ক ওই বান্দির মেয়ে জাদু জানে, ভয়ঙ্কর জাদু। বোবা পানি কি বুঝলো কে জানে। আনন্দে আলগোসে গা ঘষতে লাগলো মুগ্ধের বুকের সঙ্গে। মুগ্ধ কুর হাসলো, পকেটে দুহাত গুজে এগোলো সম্মুখে। ঘুম জড়ানো চোখ দুটো আজ বড্ড ভার সপ্তদর্শীর। মাথাটা টনটন করছে ভোঁতা যন্ত্রণায়। শরীরের প্রতিটি অঙ্গ আজ মরমর করছে ব্যথায়। সপ্তদর্শী গোঙাচ্ছে বেশ। ফ্লোরটা কেমন বরফের ন্যায় শীতল হয়ে যাচ্ছে ক্রমশ। সপ্তদর্শীর ক্ষুব্ধ শরীরে উষ্ণতাকে ছাপিয়ে যাচ্ছে এরূপ মাত্রা অতিরিক্ত ঠান্ডা। কিঞ্চিৎক্ষণ পেরোলো বোধ হয়। এহেন হিম শীতল মেঝেতে শুয়ে থাকার আর জো নেই মাহির। সে ঘুম ঘুম চোখে কোনো রকমে দুহাত ফ্লোর ঠেকালো। অতঃপর কাপা কাপা বদনে চোখ মুখ খিচে উঠে বসলো মেঝেতে। সপ্তদশী এখনো কুঁচকে রেখেছে চোখ। দুহাত উপরে তুলে আড়মোড়া ভেঙে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জানান দিল উঠে পড়ার ইঙ্গিত। আড়মোড়া ভাঙা শেষ হতেই লম্বা একটা হামি টানলো মাহি। পিটপিট করে চোখ দুটো খুলে সামনে তাকাতে বিশাল এক ঝটকা খেলো মনে হচ্ছে। মুহূর্তে সকল ঘুম ছুটে গেল তার। যেই দেখলো সে এক ট্রান্সপারেন্ট কাচের ঘরে বসে আছে। চারিদিকে সাফেদ রঙা মেঘেদের উড়ন্ত ভেলা। মনে হচ্ছে সম্পূর্ণ ঘরটা বুঝে মেঘেদের রাজ্যে বানানো হয়েছে। মাহি অবাক চোখে পুরো ঘরময় চোখ বুলালো। কি বিশাল কামরা! ঘরের একপাশে ঝুলন্ত গোল বিছানা, পাশেই ছোট ছোট দুটো বেড সাইড টেবিল,
ডান দিকে লম্বা সোফা কাউচ বিছিয়ে রাখা, সেটায় বসলে বুঝি সরাসরি পাহাড়, আকাশ আর উঁচু ভ্যালির প্রতিটা মনোরম মুগ্ধকর দৃশ্য অপকটে নজরে পড়বে। বাম দিকের ক্লোজেটের স্লাইডিং দরজা, সামনের দিকে একখানা কাচের দেয়াল দেখা যাচ্ছে। মাহি কৌতূহলী মনে একটু আধটু জাগলো, আগ্রহ জন্মালো সেথায় কি আছে তা দেখতে। তাই তো সপ্তদশী স্থান কাল ভেদে রয়ে শয়ে ফ্লোরে পা বিছিয়ে দাঁড়াতে গিয়ে হঠাৎ থমকে গেল ফের। এ কি, পুরো ফ্লোরটাও তো কাচের তৈরি, নিচ দিয়ে উঠছে মেঘ। মাহি ভয় পেলেও এরূপ কাণ্ডে, তখনই ফ্লোরটা যদি ভেঙে পড়ে যায় নিচে, তখন বোকা মেয়ে তৎক্ষণাৎ ভয়ে ছুটতে পালালো বিছানার দিকে। এক ক্লাপে ঝুলন্ত গোল বিছানাটায় উঠতেই দেবে গেল তার পা দুটো। মাহি ভরকায়, হতবিহ্বলের ন্যায় নিজ পা দুটোর দিকে দৃষ্টিপাত করতে দেখে পাদুকা কেমন দেবে গেছে বিছানার নরম তুলোতে। সপ্তদশীর বাচ্চা মনটা কেমন গদগদ হলো এহেন কাণ্ডে। সে মুচকি হেসে ডান পাটা আরেকটু সামনে বাড়াতে সেটাও দেবে গেল আলগোছে। সপ্তদশীর পেল্লব মুখখানায় হুট করে দেখা মিলল এক ভিন্ন উচ্ছ্বাস। ঠোঁটের কোণে লেপ্টে থাকা মুচকি হাসির রেশ প্রশস্ত হলো বেশ। এবার সে লাফ দিল নরম তুলতুলে বিছানায়, একবার দুবার পরপর কয়েকবার। উচ্ছ্বাসে গদগদ সপ্তদশী হাসছে আর লাফাচ্ছে বিছানায়। মাথার উপর স্বচ্ছ কাচের সিলিং, আকাশের নীল সাদার প্রতিটি রং ধরা দিচ্ছে তার চোখে। এ যেন ঘর নয়, মনে হচ্ছে আকাশের কোলে এক টুকরো স্বর্গ। গত 16 দিনে এই প্রথম অন্তর্মুখী সপ্তদশী এতটা উচ্ছ্বাসিত হলো। লাফাতে লাফাতে মায়াবিনী আচমকা দুহাত ছড়িয়ে গায়ে এলিয়ে দিল নরম তুলতুলে বিছানার কোলে। খিলখিল করে হাঁটছে আর দুহাত তুলে আকাশের দিকে আঁকিবুকি করছে। মন খারাপ গুলো তার কোথায় যে পালালো কে জানে। তবে এর মধ্যে পেটটা কেমন চৌচো করে উঠলো মাহির। ক্ষুধায় পেট মোচড়াচ্ছে এবার। সে তক্ষুনি উঠে বসলো শোয়া ছেড়ে। কিনক্ষণ ঠোঁট কামড়ে বসে রইল চুপচাপ। এটা কোন জায়গা জানে না সে। কাল যখন এসেছিল তখন তো চোখে পট্টি বাঁধা ছিল, হুটহাট নতুন জায়গায় এসে কাকে বলবে খাবারের কথা। চিন্তায় চিন্তায় ঠোঁট কামড়ে ধরলো মাহি। এদিকে পেটটা তার বারংবার মাইকিং করে ডাকছে। বেচারি আর পারলো না বসে থাকতে। ছোট ছোট কদমে তৎক্ষণাৎ পা ছুটালো অ্যাটাচ ওয়াশরুমের দিকে। চাচের দরজাটা সামান্য খুলে রেখে মাথা বার করে উকিঝুঁকি দিচ্ছে মাহি। এক হাতের তর্জনী দিয়ে আলতো করে নাকের উপর এসে পরা চশমাটাকে খানিক ঠেলে দিয়ে পা বাড়ালো বাইরে। আজ বুঝি সপ্তদশীর অবাক হওয়ার দিন। প্রশস্ত করিডর দিয়ে যত হাঁটছে ততই যেন সে মুগ্ধ হচ্ছে। কাচের তৈরি স্বচ্ছ ফ্লোর, নিচ দিয়ে উঠছে মেঘ। করিডোরে বেশ কিছু জায়গায় ইউরোপীয় অ্যান্টিক মূর্তি। মাহি হাঁটার গতি কমিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব মূর্তিগুলো খুব জীবন্তই না দেখাচ্ছে। তবে একটু সামনে এসে কিছু কিছু মূর্তিকে দেখে হুট করে থেমে গেল মাহি। কপাল গুছালো পরক্ষণে। তার স্পষ্ট মনে আছে এই মূর্তিগুলোর ছবি লাইব্রেরির ইতিহাসে বইয়ে দেখেছে সে। এগুলো তো অ্যান্টিক কালেকশন, যা বিশ্ব দরবারের কোটি কোটি টাকার কালেকশন হিসেবে পরিচিত। তবে এগুলো এখানে কেন? মাহির ছোট্ট মনে উদয় হলো হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর পাওয়া যে বেশ মুশকিল এসবের। সে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল মূর্তির গুলোর সামনে। পরক্ষণে পেটের চোচো শব্দে ফের বাড়ালো পায়ের গতি। অন্যদিকে প্রশস্ত করিডর দিয়ে কজন সশস্ত্র গার্ড মাত্র এগোচ্ছিলেন একে অপরের সাথে কথোপকথন চালিয়ে। তবে কিছুটা পথ এগিয়ে যেই না সামনে থেকে মাহিকে হেঁটে আসতে দেখলেন, অমনি বেচারাগুলো কেমন হন্তদন্ত পায়ে উল্টো পথে হাঁটা ধরলেন। সে কি পায়ের গতি তাদের, যেন হাঁটছেন না দৌড়াচ্ছেন। পেছন থেকে এগিয়ে আসা মাহি হতবিহ্বলের ন্যায় দেখলো সব লোকগুলো এমন হন্য হয়ে উল্টো পথে ছুটছে কেন। কই, সে ভাবলো তাদের দিকে জিজ্ঞেস করবে কিচেন কোথায়, অথচ তাদের দেখো মেয়েটাকে দেখে উল্টো পথে ছুটছে। মাহি ঠোঁট ফুলালো, দুহাত বুকের কাছে বেঁধে শক্ত মুখে এগোতে লাগলো কেমন। লম্বা প্রশস্ত করিডোরের শেষ প্রান্তে সিঁড়ি। অতটুকু পথ আসতে মেয়েটার লেগেছে পাক্কা আধা ঘন্টা। অবশেষে সিঁড়ির কাছে এসে প্রথম পা রাখতে সিঁড়ি কেমন সোনালি আলো ঝলকে উঠল। মাহি এবারেও হতবাক চোখে দেখলো সব। বাড়িটা তাকে আরো কত মুগ্ধ করবে কে জানে। লম্বা সিঁড়ি ডিঙিয়ে নেমে এলো সপ্তদশী। এদিক ওদিক বার কয়েক নজর বুলিয়ে খুঁজলো কাউকে। তখনকার গার্ড কোথায় আছে কে জানে। তার তো খিদে পেয়েছে নাকি, কাউকে না দেখলে কিভাবে খাবারের সন্ধান পাবে সে। পেটের যন্ত্রণায় আধার নেমে এলো সপ্তদশীর মুখমণ্ডলে। সে দুর্বল কদমে এগোয় সামনের দিকে। হাঁটার পথে এক আধবার ঘাড় বাঁকিয়ে দেখেছে চারপাশ। বাদিকের বিশাল জায়গা জুড়ে গ্রাউন্ড লাউঞ্জ। ডান দিকটা খুব একটা দেখা যাচ্ছে না এখান থেকে। মাহি আর আগ্রহ দেখালো না সেদিকে যেতে। কদম যেভাবে বাড়ছে সেভাবে এগোতে এগোতে মেয়েটা হুট করে পেয়ে গেল গ্লাস হাউসের সদর দরজা।
বোকা শব্দদোষী কোনরূপ কালক্ষেপণ না করে এগোয় সম্মুখে। বিশাল আকৃতির কাছের দরজাটার বাইরে পা রাখতে এক শীতল দমকা হাওয়া এসে চপ করে বাড়ি খেলো তার গায়ে। মুহূর্তে পুরো শরীর জুড়ে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল মাহির। যতদূর চোখ যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সে এখন কোনো বড় মাপের পাহাড়ের চূড়ায় অবস্থানরত। অদূরই উঁচু উঁচু পিলার, সঙ্গে কাঁটাতারের বেড়া। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। অমনি মুখটা কেমন হা হয়ে গেল তার। ইস, বাদিকে ওটা বুঝি কোনো গার্ডেন? বড় বড় পাইন আর ওক গাছের সমন্বয়ে গড়া বাগান, যার পুরোটা জমিন জুড়ে বরফ ঢেকে আছে। মাহি মুচকি হেসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। সময় বুঝে মিনিট খানেক পেরোলো। অদূর থেকে হুট করে ধেয়ে এলো কোনো জন্তুর ছুটে আসার শব্দ। মাহি হকচকিয়ে পিছিয়ে গেল বাড়ির দিকে। ভয়ার্ত ঢোক গিলে সম্মুখে তাকাতে হঠাৎ দেখলো বাগানে একটা ছোট্ট খরগোশখানা কেমন হন্তদন্ত হয়ে ছুটছে। মাহির নরম মনটা বড্ড আনচান করে উঠল খরগোশটার জন্য। সে খুশি মনে সামনে পা বাড়াতেই কোত্থেকে যেন এক হিংস্র স্পটেড হায়না এসে পথ আটকালো। নিরীহ খরগোশটার। মাহি থমকায়, ভয়ার্ত ঢোক গিলে এক মুহূর্ত তাকিয়ে থাকে সম্মুখে। অদূরে খরগোশটা রীতিমতো কাঁপছে ভয়ে। হায়নাটা কেমন হিংস্র বন্য হাসিতে এগোচ্ছে তার পানে। মাহির ভীত মনটা কেমন হুট করে শক্ত হলো এ পর্যায়ে। মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো খরগোশটাকে বাঁচাবেই। সপ্তদোষী এদিক ওদিক উদ্ভ্রান্ত দৃষ্টিতে খুঁজলো কিছু। বাড়ির সামনের জমিনে পড়ে আছে বেশ কিছু ছোট বড় পাথর। মাহির ছোট্ট মস্তিষ্কে আচমকা এসে বাসা বাঁধলো কিছু সুবুদ্ধির। সে তড়িঘড়ি করে এগিয়ে এসে দু চারটে মাঝারি সাইজের পাথর নিল হাতে। অতঃপর ভয়ে ভয়ে পাথরগুলো একে একে স্পটেড হায়নার গায়ে ছুঁড়ে মারলো মাহি। এহেন আতর্কিত আক্রমণে হায়নাটা লেজ গুটিয়ে পালালো সম্মুখে। এই সুযোগে তক্ষুনি জোরালো পায়ে খরগোশটার পানে ছুটলো মাহি। হন্তদন্ত হয়ে খরগোশ ছানাকে কোলে তুলতেই তার চোখ আটকালো সামনের দিকে। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে দুটো বিশাল দেহি স্পটেড হায়না। তারা নিজেদের হিংস্র দাঁতগুলো বের করে তাকিয়েছে মাহির পানে। এহেন দৃশ্যে থমকায় মাহি। খরগোশ ছানাকে বুকের মাঝে চেপে ধরে তক্ষুনি ছুট লাগায় পেছনের দিকে। তবে বালাই ষাট হিংস্র হায়নাগুলো এক লাফে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়লো মেয়েটার উপর। ধারালো নখের মেয়েটার হাত এবং পায়ের অসংখ্য আঁচড় বসিয়ে ক্ষত বসালো গভীর। মাহি চিৎকার জুড়েছে, কাঁদছে আকাশ কাঁপিয়ে। চোখ মুখ খিচে খরগোশটাকে জড়িয়ে ধরে আছে মানবী। ঠিক তখনই অদূর থেকে ভেসে এলো কারো গর্জন ধ্বনি। ড্যানি, হ্যালি, চলবে ইনশাআল্লাহ।